মির্চি বাংলা অরিজিনালস, আসল গল্পের আড্ডা। এভাবেই কেটে গেল অনেকদিন। লকুর বাড়িতে সারাক্ষণ একটা থমথমে ভাব। কিছুতেই আর রিজুর মন লাগে না। পেটের ভাত চালাতে যতটুকু না করলেই নয়। বাকি সময়টা সে সারাক্ষণ লক্ষ্মীর কথাই ভেবে যায়। রিজু আর লকু দুজনে অনেক চেষ্টা চালায় লক্ষ্মীকে খুঁজে বার করার। ওদের মনে হতে থাকে যে লক্ষ্মীর বাবার সাথে যদি ওরা গিয়ে কথা বলে তাহলে হয়তো ওদের রাজি করানো যেতে পারে। কিন্তু খুঁজে পাবে কি করে? কোনো সূত্রই তো নেই। লক্ষ্মী নিজের বাড়ির ব্যাপারে অনেক কথা বলেছে রিজুকে, কিন্তু ভুলে গেছে বাড়িটা কোথায় সেটা জানাতে। দরকার হয়নি বলেই হয়তো জানায়নি লক্ষ্মী। ওরা লক্ষ্মীর কাকুর বাড়িও গেছে, মিনতি করেছে তাকে বাড়ির ঠিকানা বলে দেওয়ার জন্য, কিন্তু লক্ষ্মীর কাকা কোনোভাবেই রাজি হয় না ঠিকানা দিতে। সে সোজা মুখের ওপর না জানিয়ে দেয় রিজু আর লকুকে। তাই শেষে ব্যর্থ হয়ে ওরা চেষ্টা করাও বন্ধ করে দেয়, মেনে নেয় নিজের নিয়তিকে। কিন্তু জীবন এমনই যে কখন কি হবে সেটা বলা খুবই মুশকিল। অনেক সময় মানুষ যখন একটা কিছু ভাবে তখন জীবন অন্য এক পথে নিয়ে যায় তাদের। একদিন রাত্রে যখন লকু ঘুমোচ্ছে, রিজু বাকি দিনের মতো জানলার পাশে চুপ করে বসে আছে। রাতের বেলা যেটুকু দেখা যাচ্ছে সেদিকেই তাকিয়ে রয়েছে সে। হঠাৎ সদর দরজা থেকে আওয়াজ পেয়ে রিজুর নজর গেল ওদিকে। প্রথমে একটু ভয় পেলেও কৌতূহলের বশে এগিয়ে গেল দরজার দিকে। দরজাটা আস্তে করে খুলল, তারপর বাইরে বেরিয়ে এলো। চাঁদের আলো ছিল ঠিকই, কিন্তু স্পষ্টভাবে কিছুই দেখা যাচ্ছিল না। তার মধ্যেই চোখ একটু ছোট করে রিজু দেখতে পেল বাইরে বাঁশের দরজার ওপারে দুটো ছায়ামূর্তি দাঁড়িয়ে একে অপরের সাথে ফিস ফিস করে কথা বলছে আর গেটটা খোলার চেষ্টা করছে। রিজু তাড়াহুড়ো করে গেটের দিকে এগিয়ে হাঁক দেয়, কে ওখানে? কোনো উত্তর আসে না। রিজু একটু ভয় পেয়ে যায়। রিজুর গলার আওয়াজ শুনে এবার লকুরও ঘুম ভেঙে যায়। সে উঠে বেরিয়ে আসে বাইরে। রিজু আবার আওয়াজ দেয়, কে ওখানে? এবার কিন্তু লাঠির বাড়ি পড়বে। বল কে ওখানে? এটা বলার পরই ওই ছায়ামূর্তির মধ্যে থেকে একটা মেয়েলি গলা ভেসে আসে। সেটা বলে, মেরো লাইগো, আমি আছি। গলাটা শুনলেই চিনতে পারে রিজু, কিন্তু সে বিশ্বাস করে উঠতে পারে না। এ কি, সে ঠিক শুনছে তো? তারপর রিজু জিজ্ঞেস করে, লক্ষ্মী? ওদিক থেকে উত্তর আসে, হ্যাঁ, চিনতে পারছো লাই? শুনে প্রথমে রিজুর গোটা শরীর ঠান্ডা হয়ে যায়। সে একবার ঘুরে তাকায় লকুর দিকে। লকুও কিছু বুঝতে না পেরে অবাকভাবে দাঁড়িয়ে থাকে। এবার রিজু দৌড়ে যায় লক্ষ্মীর দিকে। লক্ষ্মীও এতক্ষণে গেটটা খুলে ভেতরে এসেছে। দুজনে একে অপরকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে থাকে বেশ কিছুক্ষণ। দুজনেরই চোখ জলে ভরে যায়। তারপর পাশে লকু দাঁড়িয়ে আছে সেটা দুজনেই বুঝতে পারে। লজ্জা পেয়ে সরে আসে লক্ষ্মী। রিজুও সরে যায়। তারপর সবাই লকুর বাড়ির ভেতর গিয়ে বসে। লকু আর রিজু দুজনেরই মনে অনেক প্রশ্ন। লকুই প্রথম জিজ্ঞেস করে, হ্যাঁ রে মা, তুমি এখানে কি করছিস? কিভাবে এলি এখানে তুই? লক্ষ্মী প্রথমে একবার মুচকি হাসে, তারপর বলে, আমার বাপ তো জোর করে আমাকে ধরে বিয়ে দিচ্ছিল, কিন্তু আমার একদম মত ছিল গ্লাই সেটাতে। সবাই সেটা জানতো, কিন্তু কেউ শুনছিল না আমার কথা। তারপর শেষে মহেশ দাকে বলি, আমার পাড়ারই দাদা হয়, ছোটবেলা থেকে আমাকে খুব স্নেহ করে।
ওকে বলাতে ও আমার কষ্ট আর দেখতে পারলো না। তাই আজকে যখন বাড়ির সবাই বিয়ের কাজে মত্ত ছিল, মহেশদা আমাকে বাড়ি থেকে তুলে নিয়ে আসে। আমার থাকার ইচ্ছা তো রিজুর সাথে, সেটা আমি মহেশদাকে বলি, তাই ও আমাকে নিয়ে সোজা এইখানে চলে আসে। পুরো কথাটা লোকু আর রিজু মন দিয়ে শোনে। শেষের দিকটা শোনার সময় রিজুর মুখটা লজ্জায় লাল হয়ে যায়। কিন্তু এবার লোকু বলে, কিন্তু মা, ওরা যদি তোর পিছনে পিছনে এইখানে চলে আসে আর তোর কাকাকেও যদি জানিয়ে দেয়, তাহলে তো গোটা গ্রাম আমাদেরকে বেঘর করে দিবে। তখন কি হবে মা? সবাই চিন্তায় পড়ে যায়। মহেশ পাশেই বসেছিল। তার মাথায় হঠাৎ একটা বুদ্ধি আসে। সবাইকে সে বোঝায় যে অসুবিধা তো অনেক আছে, কিন্তু একবার বিয়ে হয়ে গেলে কারোর কিছু বলার থাকবে না। বিয়ে জিনিসটাকে সবাই সম্মান করে, সে যেভাবেই হোক না কেন। তারা আজকের দিনেও একবার সিঁদুরদান হয়ে গেলে মেনে নিতে বাধ্য। তাই ওদেরকে কোনোভাবে লুকিয়ে রিজু আর লক্ষ্মীর বিয়ে দিতে হবে। রিজুর যারা বন্ধু আছে এই গ্রামে, তারা যদি সাহায্য করে তাহলে মহেশদাই সব ব্যবস্থা করে নেবে, গ্রামের পাশে থাকা ওই মন্দিরে। লোকু প্রথমে একদমই রাজি হয় না সেটাতে, কিন্তু মহেশদা, লক্ষ্মী, রিজু সবাই জোর দেওয়াতে আর লক্ষ্মী রিজুর মুখের দিকে তাকিয়ে লোকুও রাজি হয়ে যায়। মহেশদার কথাতেই ওই রাতেই রিজু বেরিয়ে পড়ে ওর গ্রামে থাকা 2-3 জন কাছের বন্ধুকে ডেকে আনতে। এদিকে ততক্ষণে লক্ষ্মীর বাড়িতেও তার পালিয়ে যাওয়ার কথাটা সবাই জেনে গেছে। প্রথমে বাড়িতে আর তারপর বাড়ির আশেপাশে খোঁজাখুঁজি চলে। খুঁজে না পাওয়াতে সন্দেহটা তাদের এসে পড়ে রিজুর ওপরেই। রাগে পাগল লক্ষ্মীর পরিবার বেরিয়ে পড়ে পলাশডাঙ্গার দিকে। রাত পেরিয়ে প্রায় ভোর হয়ে এসেছে। রিজু ততক্ষণে নিজের বন্ধুদের নিয়ে পৌঁছে যায় লকুর বাড়ি। মহেশদার সাথে বাকি সবাই তাদের বিয়ের ব্যবস্থা করতে বেরিয়ে পড়ে। রিজু আর লক্ষ্মীকে বলে যায় একদম বাড়ি থেকে না বেরোতে। খুব কম সময়ের মধ্যেই মহেশদা রিজুর বন্ধুদের নিয়ে প্রায় সব জোগাড় করে ফেলে। পাশের গ্রাম থেকে অচেনা এক পুরোহিত নিয়ে আসে। বিয়েটা দেবে ঠিক করে গ্রামের পাশের একটা মন্দিরে। সবশেষে মহেশদা আবার ফিরে আসে লকুর বাড়ি, হাতে বিয়ের জামা কাপড়। লক্ষ্মীর জন্য একটা নতুন লাল রঙের শাড়ি, আর রিজুর জন্য ধুতি আর একটা পাঞ্জাবি। বাড়িতে এসে কাপড়গুলো দুজনের হাতে তুলে দেয় মহেশদা। তারপর ওদেরকে তৈরি হতে বলে বাইরে গিয়ে দাঁড়ায়। ওরাও খুব তাড়াতাড়ি তৈরি হয়ে বেরিয়ে আসে। লকুর ওদেরকে বিয়ের সাজে দেখে চোখ ভরে আসে। মহেশদাও কিছুক্ষণ তাকিয়ে থাকে ওদের দিকে, মনে মনে ভাবতে থাকে কি সুন্দর মানিয়েছে এদেরকে একসাথে। কিন্তু সেসব ভাবার বেশিক্ষণ সময় পায় না। পুরো গ্রাম থেকে আড়াল করে মহেশদা ওদেরকে নিয়ে পৌঁছয় মন্দিরে। সেখানে রিজুর বন্ধুরা সব কিছু ব্যবস্থা করে অপেক্ষা করছিল। লক্ষ্মী আর রিজু পৌঁছতেই তারা সবাই তাড়া দিয়ে পুরোহিতকে বিয়ের কাজ শুরু করতে বলল। বিয়ে চলাকালীন লক্ষ্মীর পরিবার ওই গ্রামে এসে পৌঁছয়। প্রথমেই ওরা যায় লকুর বাড়ি। সেখানে গিয়ে তারা চিৎকার চেঁচামেচি শুরু করে। তবে লকুও অ্যাক্টিংটা বেশ ভালোই করল। এমন হাবভাব করলো যেন সে কিছুই জানে না যে এরা কি ব্যাপারে কথা বলছে। লক্ষ্মীর বাড়ির লোকেরা বুঝলো যে লকুর সাথে কথা বলা মানে সময় নষ্ট। তাই ওরা নিজেরাই ঠিক করলো যে সারা গ্রাম তন্ন তন্ন করে খুঁজবে ওরা। যেই ভাবা সেই কাজ। প্রায় পুরো গ্রামকে জেরা করেও ওরা কোনো উত্তর পেল না। এদিকে বিয়ে যথারীতি চলছে। লক্ষ্মী, রিজু দুজনের মুখেই শান্তি আর আনন্দের হাসি। বন্ধুদের সাথে মহেশদাও হাসি মুখে পাশে দাঁড়িয়ে ওদের বিয়ে দেখে যাচ্ছে। আর শুধু তাই না, কন্যাদানও তাকেই করতে হয়েছে। গ্রামে কিছু জানতে না পারায় লক্ষ্মীর বাবার প্রায় হাল ছেড়ে দেওয়ার জোগাড়। তখন লক্ষ্মীর কাকা হঠাৎ জানায় যে গ্রামের পাশে তো অনেক মন্দির আছে, বলছি ওরা ওখানে নেই তো? কথাটা মাথায় আসতেই সপরিবারে ওরা বেরিয়ে যায়। ওরকম 2টো মন্দিরে প্রথমে খোঁজে, সেখানে কিছু পায় না। কিন্তু শেষের মন্দিরে পৌঁছতেই সেখানে একটা জমায়েত দেখতে পায় তারা।
তাদের মধ্যে দিয়ে দৌড়ে যায় লক্ষ্মীর বাবা। সে দেখতে পেয়েছে তার মেয়েকে। ততক্ষণে লক্ষ্মীর বিয়ে হয়ে গেছে। রিজুর দেওয়া সিঁদুর উজ্জ্বল হয়ে আছে লক্ষ্মীর মাথায়। রিজুর বন্ধুরা, মহেশদা সবাই হই হই করে হাততালি দিয়ে ওঠে। লক্ষ্মীর চোখে আনন্দের জল। কিন্তু তখনই লক্ষ্মীর চোখ পড়ে পাশে দাঁড়িয়ে থাকা তার বাবার দিকে। রাগে ফুঁসছে তখন লক্ষ্মীর বাবা। লক্ষ্মীর গোটা শরীর ভয়ে বরফ হয়ে যায়। লক্ষ্মী উঠে দাঁড়ায় বিয়ের পিঁড়ি থেকে। রিজুও লক্ষ্মীর এমন অবাক করা ব্যবহার দেখে লক্ষ্মীর চাহনি যেদিকে সেদিকে তাকায়। তৎক্ষণাৎ সেও উঠে দাঁড়ায়। দুজনেরই মনে একটাই ভয়, এবার কি হবে। লক্ষ্মীর বাবা ওইখানেই দাঁড়িয়ে থাকে। সে নিজের মেয়ের আস্পর্ধা বিশ্বাস করে উঠতে পারে না। এদিকে মহেশদা আর রিজুর বন্ধুরা রিজু আর লক্ষ্মীকে ঘিরে দাঁড়ায় ওদের বাঁচানোর জন্য। লক্ষ্মীর বাবার মেজাজ আরও চড়ে যায় সেটা দেখে। রাগে ঘেন্নায় সে প্রায় কথাই বলতে পারছে না। কিছুটা সামলে উঠে সে লক্ষ্মীকে জানিয়ে দেয় যে আজ থেকে সে লক্ষ্মীকে আর নিজের মেয়ে বলে মনে করে না। সে আর কোনোদিনই লক্ষ্মীর মুখ দেখতে চায় না। এই বলে আর এক মুহূর্তও সেখানে দাঁড়ায় না লক্ষ্মীর বাবা। বেরিয়ে চলে যায়, আর তার সাথেই বেরিয়ে যায় মুখ চেপে রেখে কাঁদতে থাকা লক্ষ্মীর মা আর বাকি পরিবারের লোকজন। লক্ষ্মীর মুখ থেকে একটাও কথা বেরোয় না। সে কান্নায় ভেঙে পড়ে রিজুর কাঁধে। রিজু তাকে সান্ত্বনা দেওয়ার অনেক চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়। শেষে মহেশদা আর বাকিদের বোঝানোতে লক্ষ্মী শান্ত হয়। বিয়ের শেষ কিছু নিয়ম পালন করে এবার ওরা আস্তে আস্তে ফিরে যায় গ্রামের দিকে। বাকি সব কিছু হারালেও লক্ষ্মী নিজের ভালোবাসার মানুষকে জীবনসঙ্গী হিসাবে পেয়েছে। কোনো অচেনা মানুষের সাথে তো ঘর বাঁধতে হয়নি তাকে। এটা ভেবেই লক্ষ্মী খুশি হয়। পাশে হাঁটতে থাকা রিজুর হাতটা সে টিপে ধরে। রিজুরও আনন্দের শেষ নেই। সে যাকে জীবনে চেয়েছিল, সে ভেবেছিল যাকে সে কোনোদিনই হয়তো দেখতে পাবে না, আজকে সে রিজুর স্ত্রী। বাড়িতে পৌঁছতেই লোকু দৌড়ে বেরিয়ে আসে বাইরে। লক্ষ্মীর বাড়ির লোকজনের সাথে দেখা হওয়ার পর সে খুব চিন্তায় ছিল। যেতেও পারছিল না এই ভেবে যে তারা যদি তার পিছু নিয়ে লক্ষ্মী আর রিজুকে খুঁজে পায়। কিন্তু এখন ওদের দুজনকে একসাথে দেখে লকুর মাথায় চলতে থাকা সব প্রশ্নের উত্তর সে পেয়ে গেছে। থালা সাজিয়ে লকু নিজের হাতেই নতুন বৌমাকে বরণ করে ঘরে তোলে। ইতিমধ্যে সব গ্রামবাসীরাও এসে পৌঁছয় লকুর বাড়িতে। মজার বিষয় এই যে যারা প্রতিবাদ করেছিল রিজু আর লক্ষ্মীর বিয়েতে, আজকে তারাই এসে তাদের আশীর্বাদ করছে, নতুন বৌমার সুনাম গেয়ে যাচ্ছে। সেসব দেখে রিজু অবাক হয়, আবার মনে মনে হেসেও ফেলে। গ্রামবাসীরাই সেদিন রাত্রে চাঁদা তুলে সবার খাওয়ার আয়োজন করে। দেওয়া কথা তারা রেখেছে। বিয়েটা নিজের হাতে না দিলেও বিয়ের আনন্দে করা উৎসবে তারা সবাই সামর্থ্য মতো যোগদান করেছে। বাতিল থেকেছে শুধু লক্ষ্মীর কাকা। স্বাভাবিক কারণ, এত সুখের আর সুন্দর একটা রাত রিজু হয়তো তার জীবনে প্রথম দেখছে। লোকুও দেখছে বহুদিন পর। কোনোদিকে লোক রান্নার ব্যবস্থা দেখছে, গ্রামের বড় বুড়োরা একসাথে বসে আড্ডা দিচ্ছে, আর কম বয়সীরা নতুন বর বউয়ের সাথে বসে গল্প জমিয়েছে। লক্ষ্মী বাড়ি আসার পর লকুর ভিটের লক্ষ্মীও যেন ফিরে আসতে শুরু করল। বাজারে যা কিছু নিয়ে যায় রিজু, তার সবই প্রায় বিক্রি করে আসে। লকু নিজের হাতে না বানালেও রিজুর পাশে বসে সারাক্ষণ তাকে শিখিয়ে যায় কি বানাবে, কিভাবে বানাবে, নতুন ডিজাইনও বাতলে দিত তাকে। রিজু বেদবাক্যের মতো সব কথা মেনে কাজ করত। আর লক্ষ্মী, সে তো কাজেও লক্ষ্মী। সকালবেলা রিজুর সাথে সে যায় মাটি কেটে রিজুকে সাহায্য করতে। রিজু মানা করলেই লক্ষ্মী বলে, আহা, মেয়ে বলে কি পারবো লাই আমি? মাটি কাটা তাড়াতাড়ি হয়ে গেলে তুমি তাড়াতাড়ি কাজে বসতে পারবি, বেশি জিনিস বানাতে পারবি, তাই লয়? লক্ষ্মীর এই যুক্তির পর রিজু আর কোনো উত্তর দিতে পারে না। মাটি কেটে এসে লক্ষ্মী বাড়ির সব কাজ সারে।
রান্না করা, খেতে দেওয়া, বাসন কাপড় সব পরিষ্কার করা ইত্যাদি। কিন্তু সংসারের সব কাজের মধ্যেও একে অপরের সাথে সময় কাটাতে দুজন ভুলত না। সব কাজ সেরে সন্ধেবেলায় বাড়ির বারান্দায় বসে রিজু আর লক্ষ্মী গল্প করত ঘন্টার পর ঘন্টা, ঠিক যেমনটা করত জবা আর ছবি। রিজু টাকা জমিয়ে লক্ষ্মীকে এনে দিত নতুন নতুন শাড়ি। মাঝে মাঝে একসাথে ওরা তিনজন পিকনিক করতেও যেত নদীর ধারে। রিজু আর লক্ষ্মীকে দেখে লকুর অনেকটা জবা আর ছবির কথা মনে পড়ত। কিছুদিন পর সুখবর এলো যে লক্ষ্মী গর্ভবতী। রিজু আর লকুর খুশির কোনো শেষ থাকলো না। আনন্দে নাচতে শুরু করলো দুজন মিলে। আর সেটা দেখে লক্ষ্মী প্রায় হেসে গড়াগড়ি খেল। আর 10 মাস পর লক্ষ্মী জন্ম দিল এক ফুটফুটে পুত্র সন্তানের। বাচ্চাটাকে দেখি লকুর মনে হলো যেন তার প্রাণের বন্ধু আবার ফিরে এসেছে। তাই লকু ভালোবেসে বাচ্চাটার নাম রাখল জবা। তারপর থেকে তিনজনের প্রায় সারাদিনই চলে যেত জবার দেখাশোনা করতে। লকু ছোট নাতিকে পেয়ে আনন্দে আত্মহারা। সারাদিন সে নাতিকে কোলে করে নিয়ে ঘুরে বেড়ায়, তার সাথে খেলা করে। রিজুর টাকা জমানোর খাতায় এবার লক্ষ্মীর শাড়ির সাথে জুড়ল জবার জন্য খেলনা নিয়ে আসা, ঠিক যেমন ওর বাবা ওর জন্য নিয়ে আসতো ছোটবেলায়। আর রিজুর বাবার যেরকম বুক ভরে যেত সদ্য উপহার পাওয়া তার স্ত্রী বা ছেলের দিকে তাকিয়ে, রিজুরও সেই একই অনুভূতি হতে শুরু করল। এভাবেই পেরিয়ে গেল দিন, মাস, বছর। সবকিছু বেশ ভালোই যাচ্ছিল। তবে বাদ সাধল অন্যদিকে। রোজগার খুব বেশি না হলেও রিজুর ছোট পরিবার তাতে ভালোই চলে যেত। কিন্তু তার ছেলে আসার পর সে খরচা আস্তে আস্তে বাড়তে শুরু করল। আগে যেমন খুব বেশি লোক হতো না হাটে, তেমনি দোকানদানিও কম ছিল সেখানে। কিন্তু যত দিন গেছে সোনাঝুরির হাটের নাম আরও ছড়িয়েছে। প্রত্যেক বছরই আগের বছরের থেকে বেশি লোক ভিড় করে সেখানে। আর সে কারণে এখন দোকানের সংখ্যাও বেড়ে গেছে অনেক বেশি। এখন অনেক বেশি দরাদরি হয় দাম নিয়ে। এমনকি এখন বেশ বড় বড় কিছু সংস্থাও মাটির জিনিস বানিয়ে এখানে দোকান দেয়। দাম কম, কিন্তু নিপুণতা অনেক বেশি। গ্রামের লোকেদের হাতে তৈরি করা জিনিসের সৌন্দর্য হয়তো সেগুলোর মধ্যে নেই, থাকার দরকারও নেই। কারণ ঘুরতে আসা লোকজন সেটা লক্ষ্যই করে না, তারা শুধু দেখে দামটা। তাই বাধ্য হয়ে গ্রামের লোকেদেরও দাম কমাতে হয় জিনিসের। লাভ প্রায় থাকে না বললেই চলে। আবার লকুরও এখন বয়স হয়েছে। আগে যেমন সে সারাক্ষণ বসে থাকতো রিজুর পাশে, তাকে সবটা লকু পদে পদে বলে দিত, এখন আর সে পারে না সেটা। তাই কাজের নতুনত্ব, মান দুটোই কমেছে। সেটা বাকি সব কারণের সাথে মিলে রিজুর রোজগারে আঘাত করেছে। দিনের পর দিন বাড়ির অবস্থা খারাপ হয়েছে। কিন্তু লক্ষ্মী সবটাই হাসি মুখে মেনে নিয়ে অল্প টাকাতেই চালিয়ে গেছে তাদের সংসার। লকু একদিন ছোট্ট জবাকে নিয়ে ঘুরতে যায় বাজারে। ওটা লকুর এক প্রকার অভ্যেস। সময় হলে বা শরীর ঠিক থাকলেই লকু নাতিকে নিয়ে বেরিয়ে পড়ে। তাকে গ্রাম, সোনাঝুরির হাট, নদী এসব ঘুরিয়ে দেখায়। এই দিন লকু তাই করল। জবাকে নিয়ে এসে চলে গেল হাটে। দুজনে মিলে হাত ধরাধরি করে ঘুরতে থাকলো সব জায়গায়, দেখতে থাকলো নানা ধরনের জিনিস। লকু বেশ আনন্দ পাচ্ছিল তার নাতির অবাক হওয়া মুখটাকে দেখে। এমন সময় লকু অনুভব করল তার বুকে একটা সূচ ফোটার মতো ব্যথা। প্রথমে সেটাকে লকু তোয়াক্কা করল না, কিন্তু আস্তে আস্তে সেই ব্যথা বাড়তে থাকলো। বেড়ে এমন এক পর্যায়ে গেল যে লকু বুঝতে পারল তার হাত পা সব অবশ হয়ে যাচ্ছে। বুকে হাত দিয়ে সে মাটিতে লুটিয়ে পড়ল। আর পাশে দাঁড়িয়ে থাকা ছোট্ট জবা ভয়ে কাঁদতে থাকল। হাটে দোকান দেওয়া কিছু গ্রামের লোক লকুকে দেখে ছুটে গেল তার দিকে। রিজু ছিল হাটের অন্য দিকে। শোরগোল দেখে সে নিজের দোকান ছেড়ে দৌড়ে আসে। ভিড় ঠেলে কাছে পৌঁছতেই রিজুর শরীর অবশ হয়ে যায়। লকুকে ওভাবে পড়ে থাকতে দেখে
রিজুর মনে পড়ে যায় নিজের বাবার কথা। ওর বাবাও ঠিক এভাবেই রিসোর্টের বাইরে পড়েছিল। তাকে তো রিজু বাঁচাতে পারেনি। সে পারবে তো লোকুকে বাঁচাতে? মির্চি বাংলা অরিজিনালস, আসল গল্পের আড্ডা।